আমরা গত পর্বে ইউপেটেরিয়াম পারফোরিয়েটামের নিয়ে যে আলোচনা করেছিলাম তার মূল বেসিক চিত্রটা তোমাদের দিয়েছিলাম, অর্থাৎ তার যন্ত্রণার কথাটা আমি শুধুমাত্র বলেছিলাম। আর একটানা জ্বরে যে এই যন্ত্রণাটা থাকে, এই যন্ত্রণাটা আমি তোমাদের বলেছিলাম। তো এইবার দেখা যাচ্ছে হাড়ের মধ্যে যে কামড়ানো চিবানো যে যন্ত্রণাটা থাকে, মাংসপেশি, হাড়ের সাথে মাংসপেশিতেও, কিন্তু শুধু মাংসপেশি না, হাড় সাথে মাংসপেশিতে চিবানো কামড়ানোর ন্যায় যন্ত্রণা, যন্ত্রণার তীব্রতা কিন্তু বেশি। এটা হাতে পায়ে মাজায়, এমনকি কারো সর্বাঙ্গেও হয়। মাঝে একটা পেশেন্ট পেলাম, তার পায়ে হচ্ছিল, কোমরের নিচের থেকে পায়ে। তারপর কি হয়, মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা, অস্থিরতা, শীতবোধ, মাথার যন্ত্রণা, প্রবল মাথার যন্ত্রণা, অস্থিরতা, শীতবোধ, এবং বমি বমি ভাব এবং পিত্ত বমি ও পিপাসা থাকে। ড্রাইনিয়া পিপাসা থাকে, পিত্ত বমি হয়, মাথার যন্ত্রণার সাথে পিত্ত বমি হয়। ব্যথার অনুভূতিটা কিন্তু এখানে প্রচন্ডতা, এটাই আর পরিচয়। ব্যথার ইউপেটিজমের পরিচয় পেতে গেলে ব্যথার যন্ত্রণার যে প্রচন্ডতা, এই প্রচন্ডতাই কিন্তু তোমাদের মনে করিয়ে দেবে ইউপেটিরিয়াম নয় তো। তাহলে আমি একটানা জ্বরে, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ফিভার হোক না কেন, এই জ্বরের সাথে প্রচন্ড মাথার যন্ত্রণা, হাড়ের মধ্যে যন্ত্রণা, মাংসপেশির সাথে হাড়ের যন্ত্রণা, ভেঙে চুরে যাওয়া, প্রবল যন্ত্রণা, চিবানো কামড়ানোর ন্যায় অসহ্য ব্যথার যন্ত্রণা, আর অস্থিরতা, শীতবোধ, অস্থিরতা, শীতবোধ, সর্ব অবস্থায় শীতবোধ, এবং কিছু গায়ে থাকার একটা অনুভূতি থাকে। আর কি হয়, পিত্তবমি আর পিপাসা থাকে। পিত্তবমি, পিপাসা, মাথার যন্ত্রণা, শীতবোধ, পিত্তবমি, পিপাসা, মাথার যন্ত্রণা, শীতবোধ। আর একটা মজার লক্ষণ হচ্ছে 7টা থেকে 9টা 10টার মধ্যেই এর জ্বর লক্ষণগুলি প্রকাশ পায়। 7টা থেকে 10টা মধ্যেই এর জ্বর লক্ষণগুলি প্রকাশ পায়। প্রকাশ পায় মানে এইটাই তার বৃদ্ধির সময়। এটা তোমরা এই একটানা জ্বরের মধ্যে পেলে। একটানা জ্বরে আমি যেটা আলোচনা করেছিলাম প্রথম চ্যাপ্টারে, পূর্ণাঙ্গ আমি বলতে পারিনি, এপিসোডটা ছোট করবো বলে। তাহলে প্রথম তার সাথে এই মাথার যন্ত্রণা, তিক্তবমি, শীতবোধ, পিপাসা, হাড়ের যন্ত্রণা, আর বৃদ্ধি টাইমটা তোমরা যোগ করে যদি নাও, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা কন্টিনিউ ফিভার, অর্থাৎ একটানা জ্বর ইউপেটেরিয়াম দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো। সাধারণত এই মতো অবস্থায় 6-30, আমি 30ই বেশি ব্যবহার করি, সেখানেই আমি রেজাল্ট পেয়ে যাই। 3-4-5টা ডোজ জলের সাথে ঝাঁকি দিয়ে আজকে 3বার, কালকে 2বার দিলেই রুগী কিন্তু আরামে এসে যায়, আরোগ্য হয়ে যায়। পরবর্তীতে আর একটা যে জ্বর আমি বলেছিলাম, যে সবিরাম জ্বর, সবিরাম, ইন্টারমিটেন্ট ফিভার, অর্থাৎ ইন্টারভেল দিয়ে আসে। ইন্টারভেল দিয়ে আসা জ্বরগুলি সাধারণত অ্যালোপ্যাথরা ম্যালেরিয়া সংগঠিত জ্বর এরকম বলে, আর রেমিটেন্ট ফিভার জাতীয় জ্বরগুলিকে সাধারণত টাইফয়েড বলে। যাক, সে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, রক্ত পরীক্ষা টরীক্ষা করে তো আমরা ট্রিটমেন্ট করি না, আমরা তো ট্রিটমেন্ট করি রোগীর লক্ষণ অনুসারে। তাই জ্বরের আক্রমণ সাধারণত সকাল 7টা থেকে 10টার মধ্যেই শুরু হয়, এখানেও কিন্তু শুরু হয়। আর আগেরটা বলেছি, এইরকম টাইমে বৃদ্ধি ঘটে। কন্টিনিউ ফিভারে এটা ওই রকম টাইমে বৃদ্ধি ঘটে। আর এই ইন্টারমিটেন্ট ফিভারে জ্বরটা হয়তো বিকেল বেলা ছেড়ে গেল, ভালো থাকলো, পরের দিন সকালেও ভালো থাকবে, 7টা থেকে জ্বরটা আরম্ভ করবে। এটা মনে রাখবা, সাধারণত 7টা থেকে 10টার মধ্যেই শুরু হয়। প্রথমে বারে বারে প্রচুর পরিমাণে আশা মেটে না এমন পিপাসা, বারে বারে প্রচুর পরিমাণে আশা মেটে না এমন ধরনের পিপাসা। পিপাসা কন্টিনিউ ফিভারে দেখেছিলাম, এখানেও শীতল জলের পিপাসা, জলের পিপাসা হয়।
পিপাসা চলতে চলতে শীত আসে। তাহলে কি হচ্ছে, প্রথমে একটা পিপাসা, প্রচন্ড পিপাসা, প্রথমে বারে বারে বারবার করে জল খাচ্ছে প্রচুর পরিমাণে, তারপরে আসলো শীত, বোঝা গেল? তারপরে শীত, আর শরীরের ব্যথা যন্ত্রণা, কামড়ানি ব্যথা যন্ত্রণা, অস্থিরতা শুরু হয়। তাহলে পিপাসা হলো, শীত হলো, জ্বর এসে গেল, কামড়ানোর যন্ত্রণা শুরু হয়ে গেল, চিবানো কামড়ানোর যন্ত্রণাটা শুরু হয়ে গেল। আচ্ছা, এইবার তারপর দেখা যাচ্ছে শীতের শেষে, যেই শীতটা কমে যাচ্ছে সেই কিন্তু তখন তিক্ত বমি শুরু হয়। শীতের শেষে তেতো স্বাদের বমি শুরু হয়। তাহলে কি হলো, পিপাসা হলো, শীত হলো, শীতের পরে কি হলো, বমি হলো, তিতো বমি। বমি করলে কি হয়, শীত ও বমি কমে যাওয়ার পরে তাপে শুরু হয়। শীত কমে যাওয়ার পরে তাপে শুরু হয়। তাহলে এবার আবার একবার ঝালিয়ে দিতে হবে কি, শীত, শীতের পরে তোমার পিপাসা, তারপরে তিতো বমি যন্ত্রণা, তারপরে কিন্তু তাপ। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। শীত চলতে চলতে পিপাসা, চলতে চলতে শীত, শরীরে ব্যথা যন্ত্রণা, অস্থিরতা শুরু হয়। শীতের শেষে তিক্ত বমি হয়, শীতের শেষে তেতো বমি হয়। পিপাসা, শীত, বমি, পিপাসা, শীত, বমি, বুঝা গেল? পিপাসা, শীত, বমি, আর শীতের সময় কামড়ানো যন্ত্রণা, বুঝা গেল? আচ্ছা, এই শীত ও বমি কমে যাওয়ার পরে তারপরে প্রচন্ড তাপ হয়। তারপরে এই বমিটা কমে যাওয়ার পরে, শীত আর বমি কাঁপুনি কমে যাওয়ার পরে তারপরে প্রচন্ড ভাবে তার দেহেতে উত্তাপ শুরু হয়ে যায়। সম্পূর্ণ উত্তাপ অবস্থা থেকেই মাথার যন্ত্রণা শুরু হয়। যখন প্রচন্ড উত্তাপ হয়ে যাবে তখন মাথার যন্ত্রণা শুরু হবে। সামান্য ঘামে জ্বর ছেড়ে গেলেও মাথার যন্ত্রণা প্রচন্ড বেড়ে যায়। ঘাম হয়, তাহলে ঘাম হলে জ্বরটা কমে যাওয়ার কথা। নির্গমনের নিবৃত্তি আমরা বেশিরভাগই লক্ষ্য করি, ঘাম হয়ে গেলে জ্বরটা ছেড়ে যায়। কিন্তু জ্বর ছেড়ে গেলে কি হবে, তার মাথার যন্ত্রণা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। এটা কিন্তু তোমরা শুধুমাত্র লক্ষ্য করতে পারবা ইন্টারমিটেন্ট ফেভারে, ইন্টারভেল দিয়ে দিয়ে যে জ্বরগুলি আসছে, বুঝা গেল? আচ্ছা, সামান্য ঘামে জ্বর ছেড়ে গেলেও মাথার যন্ত্রণা প্রচন্ড হারে বেড়ে যায়। তাহলে কি হলো, ইউপেডিয়ামে আমরা কি পেলাম, দুটো চ্যাপ্টার পেলাম। জ্বরের দুটো চ্যাপ্টার, একটা কন্টিনিউ ফেভার আর রেমিটেন্ট ফেভার, দুটো একত্রিত ধরলাম। আর একটা ধরলাম ইন্টারমিটেন্ট ফেভার, একটানা জ্বর আর স্বল্প বিরাম জ্বর, দুটো একসাথে। আর একটা স্বিরাম, অর্থাৎ বিরাম দিয়ে দিয়ে আছে, ইন্টারভেল দিয়ে দিয়ে যে জ্বরগুলি আছে ইন্টারমিটেন্ট ফেভার। তাহলে ইন্টারমিটেন্ট ফেভারে আমরা আবার একবার যদি কি পেলাম, জ্বরের আক্রমণ সাধারণত সকাল 7টা থেকে 10টার মধ্যে শুরু হয়। প্রথমে প্রথম দিকে বারে বারে প্রচুর ঠান্ডা জলের পিপাসা হয়, তাই তো? আচ্ছা, ঠান্ডা জলের পিপাসার পরে কি হয়, একটা শীতবোধ হয়। শীতবোধের পরে কি হয়, বমি হয়, তিক্ত বমি হয়, প্রচন্ড ভাবে তিক্ত বমি হয়। আর এর মধ্যে ওর যন্ত্রণা কষ্ট তো শুরু হয়ে গেল। এইবার তেতো বমি শুরু হয়। শীত এবং বমি কমে যাওয়ার পরে, শীত আর বমি কমে যাওয়ার পরে তাপ শুরু হয়। আর তাপ কমে গেলে কি হয়, মাথার যন্ত্রণা হয়। ঘাম হয়ে জ্বরটা কমে গেল, কিন্তু মাথায় প্রবল যন্ত্রণা। এই লক্ষণীয় বিষয় কি পেলাম এর মধ্যে,
কামড়ানোর যন্ত্রণা সেটা তো বাদ দিলে আর ইউপেটাজিয়াম হচ্ছে না। হ্যাঁ, আর জ্বরের প্রথমে শীত, আশা মেটে না এমন ঠান্ডা জলে পিপাসা পরিমাণ বেশি করে করে খাচ্ছে, তারপরে একটা পিপাসার পরে একটা শীত আসছে, শীতের পরে পেট বমি, তিক্ত বমি, হর করে বমি করছে, এমনকি সেই বমির মধ্যে হলুদ হলুদ অর্থাৎ পিত্ত উঠে আসতে পারে। আর তার সাথে সাথে কামড়ানোর যন্ত্রণা প্রবল আকার থাকবে। তারপরে কি হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে বমি হয়ে যাওয়ার পরে তার তাপমাত্রাটা একটু বৃদ্ধি হচ্ছে, মানে বেশি করে বেড়ে যাচ্ছে। এই সময় হয়তো অল্প ছিল, এইবার তার জ্বরটা 102, 103 এইরকম ভাবে জ্বরটা উঠে গেল। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা থাকলো, তারপরে সামান্য বিন্দু বিন্দু করে ঘাম হলো, জ্বরটা ছেড়ে গেল। এবার ছেড়ে যাওয়ার পরে কি হলো, মাথায় প্রবল মাথার যন্ত্রণা শুরু হলো। এই যে অবস্থাটা, এখানে কিন্তু কুইনিয়ান খাইয়ে খাইয়ে অ্যালোপ্যাথ ডাক্তাররা লিভার এবং স্প্লিনটাকে বড় বানিয়ে দেবে এবং লাস্টে কালা জ্বর হয়েছে, এই জ্বর আর ট্রিটমেন্ট করা যাবে না, এই আমেরিকায় নিয়ে যাও, দিল্লি নিয়ে যাও, বোম্বে নিয়ে যাও, নানান ধরনের প্রেসক্রাইব করা শুরু করবে। না, আমাদের হাতে জলের মতন এবং ঝড়ের গতিতে এই ধরনের রোগীগুলি ট্রিটমেন্ট হয়ে যায়। তোমরা যদি এমন লক্ষণ পাও, তাহলে ইউপেটেরিয়াম সাধারণত জ্বর ছেড়ে যাওয়ার পরে তাকে বিজর অবস্থায়, হয়তো দেখা গেল 1 ঘন্টা পর পর ইউপেটেরিয়াম 200 দুটো ডোজ দিলে, পরের দিন যদি জ্বর আসে ভালো, আর না হলে তাহলে ভালো। যদি জ্বর আসে তাহলে সেবারও জ্বর ছেড়ে যাওয়ার পরে আর একটা ডোজ কি রেয়ার দুটো ডোজ। ডোজ শব্দের অর্থ মানে 2 বার যদি খাওয়ানো যায়, তাহলে 3য় দিনে এই জ্বরটা কিন্তু আর আসবেই না। ভাইরাল ফিভার হিসাবে এই রোগীগুলি প্রচন্ড দুর্বল হয়ে যাবে, তাহলে এই জ্বরটা কিন্তু আরোগ্য হয়ে গেল, ওর লিভারটা ইনলার্জমেন্ট করবে না, স্প্লিনটাও বাড়বে না, বড় হবে না, এবং রক্ত শূন্য ভাব, ডব্লিউবিসি বেড়ে যাওয়া, অর্থাৎ ওই লিভার ক্যান্সার দিকে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামলের অ্যাকশনটা পড়বে না, রোগী মোটামুটি সহজ এবং সরলভাবে ট্রিটমেন্ট হয়ে যাবে। তাই বোঝা গেল। তাই আবারও বলছি, একটা হচ্ছে একটানা জ্বর আর একটা হচ্ছে সবিরাম জ্বর। তাই একটানা জ্বরে কিন্তু ওই পেটবমিটা আছে, কিন্তু সেখানে ওই পিপাসাও আছে, জ্বর ছেড়ে গেলে মাথার যন্ত্রণা, ওই রকম ধারাবাহিকতা আমরা তেমন কিছু আলোচনা করি, বারবার মন দিয়ে শুনবা। আর স্বল্প বিরাম সবিরাম জ্বরে কিন্তু এই ধারাবাহিকতা, যন্ত্রণা কষ্ট তো আসে, ওটার মূল ভিত্তি, আর তার সাথে সাথে পিপাসা, শীত, তিক্ত বমি, উত্তাপ কমে গেল, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল, 7টা থেকে 10টার মধ্যে বৃদ্ধি। ঠিক সহজ সরল করে ওই চিত্রটা একটু মনে রাখতে হবে। আর এই ধরনের রোগীদেরকে যদি কন্টিনিউ ফেভার হয়, তাহলে ওই 23 শক্তির মেডিসিন 3-4-5 ডোজ লাগে। আর যদি সবিরাম অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট ফেভার হয়, তাহলে 200 শক্তি সাধারণত একদিনে 2 বার, পরের দিনে আর 1 বার, খুব বেশি হলে পরের দিনে আর 1 বার, ব্যাস, আর লাগে না। এই পর্যন্তই আলোচনা করা থাকলো। প্রয়োজনে কখনো কখনো হয়তো 1000 লাগে, সেটা রেয়ার। এই পর্যন্ত আলোচনা করা থাকলে তোমরা বারবার করে দেখবা, এই ভাইরাল ফিভার গুলি কখনো কখনো আসে, তোমাদের বিব্রত করে ফেলে, তোমরা মনে রাখবা ওষুধটার কথা, সহজে ট্রিটমেন্ট হয়ে যাবে।